রং বেরং কথার গল্প পাঠে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ। এখন আমি পাঠ করে শোনাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাস যোগাযোগ। আজ 25 পর্ব। ইতিমধ্যে শ্যামাসুন্দরী হাঁপাতে হাঁপাতে মধুকে এসে জানালে বউ মূর্ছা গেছে। মধুসূদনের মনটা দপ করে জ্বলে উঠল। বললে, কেন, তার হয়েছে কি? তা তো বলতে পারি নে। দাদা দাদা করেই বউ হেদিয়ে গেল। তা একবার কি দেখতে যাবে? কি হবে, আমি তো ওর দাদা নই। মিছে রাগ করছো ঠাকুরপো, ওরা বড় ঘরের মেয়ে, পোষ মানতে সময় লাগবে। রোজ রোজ উনি মূর্ছা যাবেন আর আমি ওর মাথায় কবিরাজি তেল মালিশ করব, এই জন্য কি ওকে বিয়ে করেছিলুম? ঠাকুরপো, তোমার কথা শুনে হাসি পায়। তার দোষ হয়েছে কি? আমাদের কালে কথায় কথায় মানিনীর মান ভাঙাতে হতো, এখন না হয় মূর্ছা ভাঙাতে হবে। মধুসূদন গোঁ হয়ে বসে রইল। শ্যামাসুন্দরী বিগলিত করুণায় কাছে এসে হাত ধরে বললে, ঠাকুরপো, অমন মন খারাপ করো না, দেখে সইতে পারি নে। মধুসূদনের এত কাছে গিয়ে ওকে সান্ত্বনা দেয় ইতিপূর্বে এমন সাহস শ্যামার ছিল না। প্রবল আবার শ্যামা ওর কাছে ভারী চুপ করে থাকত। জানতো মধুসূদন বেশি কথা সইতে পারে না। মেয়েদের সহজ বুদ্ধি থেকে শ্যামা বুঝেছে মধুসূদন আজ যে মধুসূদন নেই, আজও দুর্বল, নিজের মর্যাদা সম্বন্ধে সতর্কতা ওর নেই। মধুর হাতে হাত দিয়ে বুঝল এটা ওর খারাপ লাগেনি। নববধূ ওর অভিমানে যে ঘা দিয়েছে, কোনো একটা জায়গা থেকে চিকিৎসা পেয়ে ভিতরে ভিতরে একটু আরামবোধ হয়েছে। শ্যামা অন্তত ওকে অনাদর করে না, এটা তো নিতান্ত তুচ্ছ কথা নয়। শ্যামা কি কুমুর চেয়ে কম সুন্দরী? না হয় ওর রং একটু কালো, কিন্তু ওর চোখ, ওর চুল, ওর রসালো ঠোঁট। শ্যামা বলে উঠল, ওই আসছে বউ, আমি যাই ভাই, কিন্তু দেখো ওর সঙ্গে রাগারাগি করো না। আহা, ও ছেলে মানুষ। কুমু ঘরে ঢুকতেই মধুসূদন আর থাকতে পারলে না, বলে উঠল, বাপের বাড়ি থেকে মূর্ছ অভ্যাস করে নিয়ে এসেছো বুঝি, কিন্তু আমাদের এখানে ওটা চলতি নেই, তোমাদের ওই নুন নগরী চাল ছাড়তে হবে। কুমুর নির্নিমেষ চোখ মেলে চুপ করে দাঁড়িয়ে রইল, একটি কথাও বললে না। মধুসূদন ওর মৌন দেখে আরও রেগে গেল। মনের গভীর তলায় এই মেয়েটির মন পাবার জন্য একটা আকাঙ্ক্ষা জেগেছে বলেই ওর এই তীব্র নিষ্ফল রাগ। বলে উঠল, আমি কাজের লোক, সময় কম, হিস্টেরিয়াওয়ালি মেয়ের খেদমগাড়ি করবার ফুসরত আমার নেই, এটা স্পষ্ট বলে দিচ্ছি। কুমু ধীরে ধীরে বললে, তুমি আমাকে অপমান করতে চাও? হার মানতে হবে, তোমার অপমান মনের মধ্যে নেব না। কুমু কাকে এসব কথা বলছে? ওর বিস্ফোরিত চোখের সামনে কে দাঁড়িয়ে আছে? মধুসূদন অবাক হয়ে গেল। ভাবলে, এ মেয়ে ঝগড়া করে না কেন? এর ভাবখানা কি? মধুসূদন বক্রোক্তি করে বলল, তুমি তোমার দাদার চেলা, কিন্তু জেনে রেখো আমি তোমার সেই দাদার মহাজন। তাকে এক হাটে কিনে আরেক হাটে বেচতে পারি। ও যে কুমুর দাদার চেয়ে শ্রেষ্ঠ, এ কথা কুমুর মনে দেগে দেবার জন্য মুড়ো আর কোনো কথা খুঁজে পেলে না। কুমু বললে, দেখো, নিষ্ঠুর হতো হয়, কিন্তু ছোট হয়েও না, বলে সোফার উপর বসে পড়ল। কর্কশ্বরে মধুসূদন বলে উঠল, কি, আমি ছোট আর তোমার দাদা আমার চেয়ে বড়? কুমু বললে, তোমাকে বড় জেনেই তোমার ঘরে এসেছি। মধুসূদন ব্যঙ্গ করে বললে, বড় জেনেই এসেছ না টাকার লোভে? তখন কুমু সোফা থেকে উঠে ঘর থেকে বেরিয়ে বাইরে খোলা ছাদে মেঝের উপর গিয়ে বসল। কলকাতায় শীতকালের কৃপণ রাত্রি, ধোঁয়ায় কুয়াশার ঘোলা, আকাশ অপ্রসন্ন, তারার আলো যেন ভাঙা গলার মতো। কুমুর মন তখন অসাড়, কোনো ভাবনা নেই, কোনো বেদনা নেই, একটা ঘন কুয়াশার মধ্যে সে যেন লুপ্ত হয়ে গেছে। কুমু যে এমন করে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে চলে যাবে, মধুসূদন একেবারেই ভাবতে পারেনি। নিজের এই পরাভবের জন্য সকলের চেয়ে রাগ হচ্ছে কুমুর দাদার উপর। শোবার ঘরে চৌকির উপর বসে পড়ে শূন্য আকাশের দিকে সে একটা ঘুষি নিক্ষেপ করল। খানিকক্ষণ বসে থেকে ধৈর্য আর রাখতে পারলে না। ধরপড় করে উঠে ছাদে বেরিয়ে ওর পেছনে গিয়ে ডাকলে, বড় বউ। কুমু চমকে উঠে পিছন ফিরে দাঁড়ালে। ঠান্ডায় হিমে বাইরে এখানে দাঁড়িয়ে কি করছো? চলো ঘরে। কুমু অসংকোচে মধুসূদনের মুখের দিকে চেয়ে রইল। মধুসূদনের মধ্যে যেটুকু প্রভুত্বের জোর ছিল তা গেল উড়ে। কুমুর বাঁ হাত ধরে আস্তে আস্তে বললে, এসো ঘরে। কুমুর ডান হাতে তার দাদার আশীর্বাদের সেই টেলিগ্রাম ছিল, সেটা সে বুকে চেপে ধরল। স্বামীর হাত থেকে হাত টেনে নিল না,
নীরবে ধীরে ধীরে শোবার ঘরে ফিরে গেল।